হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় কি মনে হচ্ছে? বিএনপি ও এনসিপির মধ্যে দূরত্ব বাড়ার পাশাপাশি বিরোধও বাড়ছে। দলটির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনায় তাদের সবচেয়ে বড় জোটসঙ্গী জামায়াত নীরব কেন? আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এদিকে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। পাশাপাশি জামায়াত ও এনসিপির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশ্ন উঠতে পারে, কি ষড়যন্ত্র করছেন তারা? এদিকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সবখানে নির্লজ্জভাবে দলীয়করণ চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সিস্টেম পরিবর্তনের জন্যই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছিল, এক দলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়। মোটামুটি সাইফ, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি, গত ২-৩ দিন ধরে দেখতেছি যে আপনাদের যে জুলাই পদযাত্রা, এর আগে আপনিও গিয়েছিলেন, তো হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এখন সিলেট থেকে সম্ভবত তারা ফিরছে। আজকে সন্ধ্যায় অনুষ্ঠান ছিল, নাহিদ কথা বলেছে, সেখানে দেখলাম। এই পদযাত্রার কি মনে হচ্ছে? মানে আমরা যেটা দেখলাম কয়েকদিন ধরে বিএনপি ও এনসিপির মধ্যে কি, যেটা আমি শুরুতে বললাম যে দূরত্ব বেড়েছে এবং হামলার ঘটনা হচ্ছে, সেই জায়গাটায় কি বিরোধ কি একদম তুঙ্গে আসলো, প্রকাশ্যে চলে আসলো? এইটা তো এর আগে ছিল না, কিন্তু এই গতকাল, আজকে, তার আগের দিন যেটা দেখলাম আমরা, এইটা কেন হইলো, কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার সহরোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দুঃখজনকভাবে আমরা হবিগঞ্জের পরে আজকে আমরা দেখলাম যে আমাদের সিলেটে সার্জিসের গাড়ি বহরে 2 দফায় হচ্ছে যে গাড়ি ভাঙচুর করা, আমাদের বহরের উপর হামলা করা বিএনপি থেকে প্রকাশ্যে, এবং মানে মনে হচ্ছে যে বের করে মানে খুন করবে এরকম একটা বুনো উল্লাসের মতো করে তারা সেখানে ছিল, এবং আশেপাশে পুলিশরাও ছিল। তো এরকম কায়দায় আমরা শেষ দেখেছি আওয়ামী লীগের সময়। আমরা দেখতাম যে বিএনপির গাড়ি বহরে হামলা করতো, বেগম খালেদা জিয়া কোথাও যেতে নিলে তাকে আটকে দিত, যেতে দিত না। তো এরকম কাজ কিন্তু আমরা তখন ছোটবেলায় বা আরেকটু বড় হওয়ার পর আমরা দেখে এসেছি। তো সেটাও যে আমাদের সাথে ঘটছে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি থেকেই হচ্ছে, এটা আমরা মানে খুব একটা অবাকও হচ্ছি না। কারণ কি জানেন? কারণ মানে তাদের হাতে ঘা লেগে গেছে। আবার সেই বালুর ট্রাক আমরা দেখলাম। হ্যাঁ, এটা তো আসলে খুবই মজাদার ব্যাপার যে যেই দল ১৭ বছর ধরে বালু সহ একটা ট্রাক সরাতে পারেনি, তারা এখন যে স্ট্র্যাটেজি নিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে, সেটা আবার আমরা কয়েক ঘন্টাতে আবার সরিয়ে ফেলেছি। তো দ্যাটস দ্য ডিফারেন্স। মানে এনসিপি এবং বিএনপির মধ্যে এটা একটা বড় ডিফারেন্স, যে তারা সর্বক্ষমতা দিয়ে এত বড় সাংগঠনিক ভিত্তি থাকার পরও তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে একটা ট্রাক সরাতে পারেনি। এবং আমাদেরকে যে জায়গা থেকে তারা আটকাচ্ছে কারণ এই কারণে যে তারা দেখতে পাচ্ছে যে এই তরুণ রাজনৈতিক দল সারা দেশব্যাপী মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। কি উদ্দেশ্যে যাচ্ছে? তারা যাচ্ছে এই যে গণভোটের যে রায় যে আসছে, সেটা বাস্তবায়নের জন্য সেই ম্যান্ডেটটা যে জনগণ দিল, সেটা যে বাংলাদেশের মানুষের তারা প্রতারণা করছে, এই বিষয়গুলো তুলে ধরছে। এবং এই সংস্কারের আলোকে আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনগুলো কিভাবে হতে পারতো, সার্বিকভাবে এই আলোচনাগুলো তো উঠছে। মানে আমরা মানবাধিকার কমিশনের স্বাধীনতার জায়গাটা, গুম কমিশনের বলেন বা সংস্কারের দিক দিয়ে যেই বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং আরো গুরুত্বপূর্ণভাবে এলাকার মানে স্থানীয় যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করি। প্রশ্ন হচ্ছে যে দেখেন, বিএনপিও জুলাইয়ের আলোকে দেশ চালাতে চায়, আপনারা জুলাইয়ের আলোকে দেশ গড়তে চান, বিএনপিও নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, আপনারাও চান, ক্লাসটা কেন হচ্ছে? দুইটা তো পার্থক্য। একজন খালি মুখে বলতে চায়, কোনটা তো বাস্তবায়ন হচ্ছে না। তাদের হাতেই তো ক্ষমতা। তারা এই গণভোটে গণরায় তো বাস্তবায়ন করলো না, তারা তো উড়িয়ে দিল। এটা তো এখন তো আর নতুন করে আলোচনা করার কিছু নেই। সালাউদ্দিন আহমেদ বিশেষজ্ঞ, তো তিনি তো এগুলো তোকে খুব একটা কেয়ারও করে না। 2/3 মেজরিটিতে বারবার তারা এটাকে পাশ কাটিয়ে দিচ্ছে। এবং সারা দেশে আবার নতুন করে চাঁদাবাজি থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনাই তো ঘটছে। মানে ধরেন এটা আমি কিছুই আজকে বলবো না, কিন্তু এখানে যারা দর্শকরা দেখছেন তারা তো প্রতিনিয়ত সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের যাপিত জীবনে এখনো তো সেই চাঁদাবাজি বা মানে যারা দোকানদার, তাদের প্রতিনিয়ত কোনো না কোনো অ্যামাউন্ট টাকা দিতে হচ্ছে। কাদের দিতে হচ্ছে? এখন তো আর আওয়ামী লীগ নেই বা এখন তো আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। এখন সরকারি দল হিসেবে তারা সেই জায়গাগুলো জায়গা বদল করে নিয়েছে, হাত বদল করে নিয়েছে। তো এই সমস্যাগুলো যখন এনসিপি যে বলছে, এটা তো জুলাইয়ের চেতনার বিপরীতে একটা জায়গা ধারণ করে। এবং বিএনপি সেটা মুখে মুখে বলছে, কিন্তু কাজ তারা করছে ওই চোর বাটপাটদের মতো। এখন ব্যাপারটা হয়ে গেছে যে যখন আমরা এই মানে সরাসরি চোরকে চোর বলছি, বাটপারকে বাটপার বলছি, বালুখোরদের বালুখোর বলছি, ওইটা তখন তাদের গায়ে লেগে যাচ্ছে। এবং সেটা তারা একদম দল বল মিলে আমাদেরকে এখন মোকাবেলা করার জন্য হন্যি হয়ে দাঁড়াচ্ছে। এবং একটা সময় মানুষ বলতো যে এনসিপির জনপ্রিয়তা চলে যাচ্ছে, লোক হয় না, এটা হয় না, ওইটা হয় না।
দেখেন এত হামলা টামলার পর লাস্ট যেই প্রোগ্রামটা কিছুক্ষণ আগে হলো, সম্ভবত 45 মিনিটও হয়নি, সেখানে কিন্তু ব্যাপক মানে মহাসমারোহে আমরা লাইভ করেছিলাম, আমরা দেখেছি। তো এত মানুষ তাহলে কই থেকে আসছে? মানে আপনি একটু আগে বললেন যে এইটাও বলতো যে জামাত নাকি লোক পাঠায়, তো জামাত তো এখন আমাদের এইসব বিষয়ে ইস্যু অ্যাড্রেসও করতেছে না। তো এখন অর্গানিক্যালি এনসিপির একটা বড় ক্রাউড মাস অডিয়েন্স গ্রো করছে, কারণ মানুষ আসলে দেখে যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলই কি কি কমিটমেন্ট করলো ইলেকশনের আগে। তারা ধরেন সরকারি দলেও যেতে পারে, বিরোধী দলেও যেতে পারে। সরকারি দলের একরকম ফাংশনাল জায়গা, বিরোধী দলের একরকম ফাংশনাল জায়গা। তারা দেখছে যে বিরোধী দল হিসেবে জামাত আসলে কোনো রকম মানে ফাংশন করছে না, জনগণের প্রতিনিধিত্ব তারা করছে না, তাদের নিজস্ব বিভিন্ন কাজে তারা ব্যস্ত, এইটা ফ্রিজ চাচ্ছে, এসি চাচ্ছে, আর নানা রকম ঘটনার মধ্য দিয়ে তাদের এখন সময় ক্ষেপণ হচ্ছে। আর সরকারি দল তো পুরাপুরি ধরেন যে নিজেদের মানে পেট উদরপূর্তি করতে আসলে ব্যস্ত। তো সেই জায়গায় দেখছে যে এনসিপির জায়গা থেকে সংসদে যতটুকু প্রতিনিধিত্ব আছে সেখানে তারা চেষ্টা করছে জনগণের জন্য কথা বলার জন্য, রাজপথে যতটুকু সুযোগ আছে সেখানে বলছে, টকশোতে যতটুকু সুযোগ আছে ততটুকু বলছে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের জনগণের আস্থার জায়গা থেকে এনসিপিকে তারা মনে করছে যে বাংলাদেশের সামনের দিনে হয়তোবা তাদের ভাগ্য পরিবর্তনের যে চিন্তাটা তারা করে আসছে, যেটা আসলে কোনো রাজনৈতিক দল পূরণ করতে পারেনি। ইভেন এনসিপির যেই কমিটমেন্টের জায়গাটা যতটুকু দেখানোর কথা ছিল সেটা আমি মনে করি এনসিপিও পারেনি। তবে কিছু একটা আশা হয়তোবা আমরা এখনো মানুষের মনে দেখাতে পারছি। জি, মাহবুব আজিজ, আপনি একটু বলেন। সেটি হচ্ছে যে মানে বিএনপি তো অনেক বড় দল, সাংগঠনিক কার্যক্রম সারা দেশে তাদের স্ট্রং সাংগঠনিক কার্যক্রম। এনসিপি সেই ক্ষেত্রে আমরা এখনো ছোট দলই বলবো, তাদের যে সাংগঠনিক কার্যক্রম তারা এখনো পিছিয়ে আছে বিএনপি থেকে। কিন্তু এই পদযাত্রায় আমরা দেখলাম যে একদম প্রকাশ্যে হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, কেন্দ্রীয় নেতারা সেখানে আছেন। একটা দলের কেন্দ্রীয়, তারা ইয়াং এনার্জেটিক হতে পারে কিন্তু তারা তো কেন্দ্রীয় নেতা। এই ঘটনাগুলো কেন ঘটছে? মানে বিএনপি কি কোনোভাবে এনসিপিকে ভয় পায় যে তারা আসলে সামনের দিকে বেশি চলে আসছে কিনা? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আওয়ামী লীগও তো খুব বড় দল ছিল, কেন তাকে সহিংসতা, হিংস্রতা, দমন পীড়নের পথ বেছে নিতে হয়েছিল? কারণ ওই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই সমস্যা। আপনি বিরুদ্ধ মত আমরা সহ্য করতে পারি না, যে যাই বলুক না কেন। যখনই আপনি ক্ষমতার চেয়ারে বসছেন, যিনি বসছেন তিনি বিরুদ্ধ মত সহ্য করতে পারেন না। আপনি দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি গোষ্ঠী যখনই তাদের কোনো বিরোধিতা করেছে, তারা সরাসরি হয়তো সরকারে ছিল না, সরকারের সমর্থক গোষ্ঠীর একটা অংশ তাদেরকে কিন্তু আওয়ামী দোসর বলেছে ভারতীয় এজেন্ট ইত্যাদি বলেছে। কিন্তু ওই তাদের কোনো বিরোধিতা করতে যেটা বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে, পৃষ্ঠপোষকতা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা একটা অভিযোগ। এবং সেই অভিযোগের সপক্ষে অনেক যুক্তি থাকতে পারে, বিপক্ষেও যুক্তি থাকতে পারে, কিন্তু তাকে কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে, নানান রকম আমাদের সাংবাদিকদেরকে জেলেও নেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায়। তো আমরা তো চেয়েছিলাম 24-এর গণ অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থান কি কারণ হয়েছে এটা সবাই জানে, যে গণতন্ত্র এবং জবাবদিহিতার জন্যে। এই তো ছিল প্রত্যাশা, 24-এর গণ অভ্যুত্থানের ন্যূনতম আকাঙ্ক্ষা। তারপর যখন আজকে বিরোধী দলের একটি অংশ, তাদের নেতা হোক যে পর্যায়েরই হোক, তারা যদি কোনো একটা প্রতিবাদ সমাবেশ করে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো একেবারে একটা ন্যূনতম গণতান্ত্রিক সংস্কৃতির ব্যাপার, যে যার মত প্রকাশ করবেন সমাজে। আজকে যেই পরিস্থিতি হলো হবিগঞ্জে বলুন, হবিগঞ্জে হয়েছে, সিলেটে হয়েছে, তার আগে আমরা চট্টগ্রামে দেখেছি, আমরা খুলনাতে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে। এখন সব জায়গায় যে বিএনপির লোক করছে বা অমুক দল করছে, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। যারা ক্ষমতায় আছে তারা করছে। যেমন রাকসুতে, যে রাকসুর ভিপি সম্ভবত বা জিএস সালাউদ্দিন আম্মার, যেভাবে হামলা করলে গ্রেপ্তার কাদের করা হলো? যারা হামলার শিকার, এবং যিনি হামলা করছেন তিনি গ্রেপ্তার হন না, সেখানে পুলিশ নিষ্ক্রিয়। আমরা হবিগঞ্জে দেখলাম পুলিশ নিষ্ক্রিয়। সংসদের যিনি চিফ হুইপ, তার কি বয়স, তার কি অভিজ্ঞতা, সেটা আপনি এক পাশে রাখেন, তিনি তো জাতীয় সংসদের চিফ হুইপ, তার তো একটা ডেজিগনেশন আছে, তিনি সেখানে উপস্থিত। তাকে বলা হচ্ছে আপনারা সামনে গেলে আগুনের মধ্যে পড়তে পারেন, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি শুনেছি ভিডিওতে। আচ্ছা, পুলিশের দায়িত্ব কি এইরকম পূর্বাভাস দেওয়া যে সামনে আগুন আছে, নাকি আগুন থেকে কিভাবে আপনি প্রোটেকশন দিবেন, রক্ষা করবেন? সেটা এনসিপি নেতৃত্ব বারবার করে চাচ্ছিলেন যে আপনারা আমাদের নিরাপত্তা দিন, কেন নিরাপত্তা দেন, অথবা আমাদের ব্যবস্থা আমরা করবো, আমাদের যেতে দেন। সেটাও তারা করলো না। যেটা হচ্ছে, পুরো রাস্তা আটকে দেওয়া হয়েছে, সেখানে গর্ভবতী নারী ছিলেন অ্যাম্বুলেন্সে, আরও অনেকেই ছিলেন। সবচেয়ে যেটা খুবই কেলেঙ্কারিজনক একটা ঘটনা, আপনি দেখুন যে মাত্র 5 মাস 6 মাস হয়নি, 5 মাসে ধরলাম পার করেছে এই সরকার, তো এখনো হানিমুন পিরিয়ড। বিরোধী দলের সাথে তো এরকম একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি।
যা যা হয়েছে সেগুলো অবশ্যই আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। আমরা সংসদে কিন্তু সরকার এবং বিরোধী দলকে এত যুদ্ধ পরিস্থিতিতে দেখছি না। সেখানে কিন্তু বিরোধী দল খুবই ম্রিয়মাণ এবং অনেক ক্ষেত্রে যুক্তিতর্কে একটু পরাজিতই বলে মনে হচ্ছে। কিন্তু যারা রাজপথে আছেন তারা তো প্রতিবাদ মুখর হবেনই বিভিন্ন বিষয়ে। সেই ক্ষেত্রে সরকার কেন এত অস্থির হয়ে যাচ্ছে? এখন আপনি বলতে পারেন সরকারের মূল নেতৃত্ব তো আর এটা করছে না, স্থানীয় পর্যায়ে এটা হচ্ছে। আচ্ছা। তাহলে স্থানীয় পর্যায়ের আপনার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। আসলে এই প্রশ্নটা মাথায় আসলো যে সেটা হচ্ছে যে দেখেন যে মানে কেন্দ্রীয় পর্যায়ে একদম উপর লেভেলের পর্যায়ে যে রাজনীতিবিদদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সংসদ বা সংসদের বাইরে আমরা দেখি যে মানে খুব বেশি সম্পর্ক খারাপ না, সম্পর্ক ভালো, কিন্তু কেন্দ্রে থেকে কেন্দ্রের বাইরে বিশেষ করে স্থানীয় সরকার বা লোকাল পর্যায়ে সেই সম্পর্ক বাজে অবস্থা একেবারে। আপনার সেটা ছোট মোটো কমিটি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে ওখানকার বাজে অবস্থা। ওখানে তো যদি আপনি লাগাম না টেনে ধরেন তাহলে তো তার প্রভাব কেন্দ্রে এসে পড়বেই। নিশ্চয়ই কেন্দ্রে তো ধরেন, কেন্দ্রে যারা মূল রাজনীতি নিয়ন্ত্রণ করেন তারা আসলে ঠিক একদম তৃণমূলে প্রান্তিক পর্যায়ে তাদের খুব বেশি যাতায়াত থাকে না। আসলে তারা ম্যাক্সিমামই কোটিপতি হন। আমাদের রাজনৈতিক যে বাস্তবতা, কোটিপতি ছাড়া কয়জন সংসদ সদস্য হন? কাজেই তারা কিন্তু একদম মাটিতে যেই সাধারণ কর্মীদের যেই দাপট বলুন সেগুলো কিন্তু মাঠ পর্যায়ে, এবং তাদের সাথে কেউ এই যে আজকে 1-2 বছরের যে ঘটনা সেটাই তো আর ঘটনা নয়। ঘটনা তো এখানে আপনার দশকের পর দশক ধরে এখানে মানুষ বাস করছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে এখানে জড়িয়ে আছে। আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না এখানে আওয়ামী লীগের অংশগ্রহণটা কীরকম। তারাও তো আছে বিভিন্নভাবে। এখানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবে অংশগ্রহণ করছেন না এটা কি আমরা জানি? কাজেই এখন সবকিছু কি এখন সরকার বলতে পারে এটা তো আওয়ামী লীগের লোকজন করেছে, আমরা কিছু করিনি, সেটাও বললে হবে না। কিন্তু কে করেছেন না করেছে সেইটা, ভিডিও, হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলো আপনার আইনের হাতে থাকা উচিত এবং আইন সকলের জন্য সমান হওয়া উচিত। আওয়ামী লীগ করেছে বলে বিএনপি এখন পার পেয়ে যাবে তা কিন্তু হবে না। কারণ আমরা 17 বছর দেখেছি সব দোষ বিএনপি জামাতের, অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত করে। আগামী 34 বছর আমরা শুনবো সব দোষ আওয়ামী লীগ করে। তাহলে তো হচ্ছে না। আপনাকে সরকারকে সরকারি দায়িত্ব পালন করতে হবে। সরকার কোনো দলের হয় না, সরকার হয় দেশের। এবং দেশের যে রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা উন্নতি করতে চাই, আমাদের বিরোধী দল সরকারি দল সকলকে যার যার জায়গায় স্পেস দিতে হবে। আচ্ছা, বিরোধী পরে বাকি আলোচনা করতে চাই, আরো কিছু জানার ব্যাপার আছে। চাই সাইফ মুস্তাফিজ আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখলাম এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলা হলো, তাদের গাড়ি ভাঙচুর হলো, কিন্তু আপনারা তো একটা জোটে আছেন, 11 দলীয় জোটে আছেন, এবং আপনাদের জোটের সবচেয়ে বড় যে সঙ্গী জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী এই হামলায় একেবারে নীরব কেন? এর আগে আমরা দেখেছি, ধরেন আপনার ডাকসুর সাদিক কায়েমদেরকে দেখেছি, এবি জুবায়েরকে দেখেছি, মুসাদ্দেক, ওনারা এরকম কিছু হলে বেশ প্রতিবাদ জানিয়েছে, মশাল মিছিল হয়েছে। কিন্তু এইবার দেখলাম যে আপনাদের কেন্দ্রীয় নেতারা মার খাচ্ছে, তারা ঝামেলায় পড়ছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই কেন? মানে ওখানেও কি আপনাদের ভাঙনের সুর কিনা? আসলে এই বিষয়ে আমি খুব একটা মন্তব্য করতে মানে ওইভাবে পারছি না, কারণ হ্যাঁ, আমি খুব একটা ফলো করি। প্রতিবাদ যে হচ্ছে না এটা তো নিশ্চিত, আপনি এটা তো দেখছেন। হ্যাঁ, সেইভাবে আসলে প্রতিবাদ হয়নি, এটা সত্য যে অফিসিয়ালি কোনো প্রতিবাদ হয়নি, একটা মিছিলও হয়নি, যেটা কেন করা হলো? হ্যাঁ, সেটা আসলে আমি খুব একটা বুঝতে পারছি না যে কেন তারা এটা করছে না। মানে তাদের অবস্থান নিয়ে আমি কিছুটা কনফিউজড। মানে আমি প্রথমে বললাম না যে বিরোধী দলের জায়গা থেকে তো তাদের পারফরমেন্স খুবই মানে পোর, তো সেই জায়গা থেকে হয়তো তারা নিজেরাই সামলে উঠতে পারছে না তাদের রাজনৈতিক প্রেক্ষাপট, এবং তাদের যে এমপিরা আছেন তারা তো ঠিকঠাক করে ফাংশন করতে পারছে না, প্লাস আরও নানা রকম ভেতরগত জটিলতাও আমরা দেখতে পাচ্ছি সামনে আসছে। তো সেগুলো কাটিয়ে উঠতে উঠতে হয়তো বা জোট সঙ্গীদের কথা তারা ভুলে যাচ্ছে। তো সেটা গেলে তো আসলে আমি মনে করবো যে তাদের একটা বড় মানে লস হবে, কারণ যেই লক্ষ্যে ইলেকট্রাল জোটটা হয়েছিল সেক্ষেত্রে অবশ্যই মানে ন্যায্য বিষয়ে সবার একে অপরের পাশে থাকা উচিত আমি মনে করি। তো সেটা যদি মানে আমি অফিসিয়াল আসলে এখনো দেখিনি, তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল জোট সঙ্গী এবং মানে বিরোধী দল কোনোটারই, দলের চিফ হুইপ তো ওখানে আছে, তার গাড়ি ভোট তো আক্রান্ত হচ্ছে, তাহলে উনি বিরোধী দলের চিফ হুইপ কিন্তু বিরোধী দলের নেতা বা তাদের যে সংগঠন, সেই জন্যই প্রশ্নটা করলাম। এটা খুবই সারপ্রাইজ, মানে আমিও কিছুটা সারপ্রাইজ। আমি কালকে থেকে আলিফের ওইখানে আছি, তো সবকিছু আমি ওরকম করে ফলো করতে পারছি না, কিন্তু আমি শুধু মাত্র দেখেছি ছাত্র শিবির থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে প্রতিবাদ জানিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী বা তাদের দায়িত্বশীল নেতাদের থেকে এখন আমি কোনো মন্তব্য শুনিনি, যেটা খুবই আনফর্চুনেট। কারণ নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে মানে বিএনপির জায়গা থেকে আমার মনে হয় যে তাদের এটা নিয়ে ভালো লাগার কথা না। বা আমার কিছু পরিচিত যারা আছে যারা আসলে পজিটিভ পলিটিক্স করার চিন্তা করে বিএনপিতে, তারা আমাকে বলতে যে আমরা এই কয়েকদিন একটু মানে টকশোতে যাওয়া একটু অফ রাখছে। আমি বললাম কেন? বলতেছে যে এই প্রশ্নগুলো আসলে আমাদের সম্মুখীন হতে
মানে আমরা বিব্রত হচ্ছি, কারণ বিএনপির যে আচরণ এটা তো আসলে কোনোভাবেই নতুন বাংলাদেশের আমরা যে মানুষকে কমিটমেন্ট দিয়েছি বা আমরা যে ইশতেহারগুলো মানুষকে শুনিয়েছি সেটার সাথে তো কোনোভাবে যাচ্ছে না। আচ্ছা সাহেব, এই যে আপনারা যে মধ্যপন্থা এবং নতুন বন্দোবস্তের কথা বারবার করে বললেন, সেইটার খবর কি, সেইটা কোথায়? তো আমরা তো সেই কাজটাই করে যাচ্ছি। মানে আপনি কেন আমাদের উপর আক্রমণ হচ্ছে, মানে আমরা নিশ্চয়ই মানে এমন কোনো কাজ করছি যেটাতে আমি বললাম যে ওই সরকারি দল বিএনপির আতে ঘা লাগছে, তাদের স্বাস্থ্য সংশ্লিষ্টতার যেই জায়গাটা সেটাতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো এটাই যে আমরা মানুষের দুয়ারে গিয়ে আমরা হচ্ছে যে তাদের কথা শুনবো, সেই কথাগুলো আমলে নিয়ে তাদের সমস্যাগুলো বাস্তবায়ন কি মানে সমস্যাগুলো সমাধান কিভাবে হতে পারে সেটার একটা আলাপ আলোচনা থেকে শুরু করে আমরা সেই প্রেক্ষাপট তৈরি করার জন্যই তো আমরা একটা কাজ করে যাচ্ছি। এবং জুলাইয়ের সময়ই আসলে এর আগের বছরও আমরা জেলা শহরগুলোতে গিয়েছিলাম, এবার আমরা আরও উপজেলা ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি। তো এই জায়গাগুলো তো আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ। এবং আমার সমালোচক অনেকগুলো বিষয় বললো যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে আবার আগের কায়দায় পুলিশকে আমরা দেখছি যে দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং যেখানে বিরোধী দলীয় চিফ হুইপ নিজে অবস্থান করছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে, আমাদের নারী সংসদ সদস্যরা ছিলেন, আমরা দেখছি যে পুলিশের দ্বারা হেনস্থা শিকার হচ্ছে আমাদের নারী সংসদ সদস্য, সেখানে নানাভাবে আটকে দিচ্ছে। এবং তাদের যে কথাবার্তা সেটা মনে হচ্ছে যে তারা মানে ছাত্রদলের মানে যারা সিনিয়র ছাত্রদল ছিলেন বা আগের হয়তো পুরনো ছাত্র লীগ বা দলের ছিলেন, তো সেই জায়গা থেকে ওই লীগের ভাষায় তারা কথাবার্তা বলছেন, দলের গুলা এরকম করে কথাবার্তা বলছেন। আবার আমি দেখলাম হাসনাতও বললেন যে আপনারা পোশাক খুলে ছাত্রদল করেন বা বিএনপি করেন। তো আমরা বারবারই বলে আসছি প্রশাসনের জায়গা থেকে কোনো দলীয় পরিচয় আসলে আমরা দেখতে চাই না। কেউ আওয়ামী লীগ করছে কিনা, কেউ বিএনপি করছে কিনা, জামাত করছে কিনা, এনসিপি করছে কিনা, তার হইতে হবে বাংলাদেশপন্থী, বাংলাদেশের জনগণের জন্য তাকে সেবা দিতে হবে। তো সেইটা তো তারা নিশ্চিত করতে পারছে না, কারণ তাদের হচ্ছে যে বস হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ। মানে এখন ওই নাসিরুদ্দিন পাটোয়ারির ভাষায় এরকম অনেক কিছু আমার বলতে মনে ইচ্ছা করছে, কিন্তু আমি আসলে সেটা একটা বলতেও পারছি না। কিন্তু আপনারা বুঝে নেন তাকে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন যে মানে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা আসলো, আজকে তিনি বলেছেন যে তিনি আর রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। তবে বিএনপি কোন পর্যন্ত যায় সেটা আবার তিনি দেখতে চান। এখন রাজনৈতিক দলের নেতা যদি কথা না বলে তাহলে তো সে তার কথা থাকলো না, কিছু তাকে তো কথা বলার অধিকার দিতে হবে। এই সমালোচনা আছে যে তার কথাবার্তা নিয়ে সমালোচনা আছে, যে তিনি তার রাজনীতির কথার যে ভাষা, তার বক্তব্যের যে ভাষা, সেটা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, সেটাও সমালোচনা আছে ওই জায়গাটায়। আপনি কোনো মন্তব্য করবেন? যে নিশ্চয়ই, দেখুন কার সমালোচনা হয় না, প্রত্যেক মানুষেরই সমালোচনা হতে পারে। সমালোচনা হওয়া মানে কি তার কথা বন্ধ করে দিতে হবে জোর করে? তিনি যেই কথাটি বলেছেন সেটাও কিন্তু একটু হিউমারাসলি বলেছেন, এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বন্ধ করে দিলাম, দেখা যাক বিএনপি কত দূর করতে পারে। এটা রাজনৈতিক একটা বক্তব্য, তো এইটাকে খুব গুরুত্ব দেবার কিছু নাই। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাদের সেই মাওলানা ভাসানী থেকে শুরু করে হুঙ্কার দিয়ে কথা বলা, বিভিন্ন ধরনের কথা বলা নতুন কিছু নয়, কিন্তু যেই অশালীন শব্দের ব্যবহার, তার কথা কি উস্কে দেওয়া হয়? এরকম অভিযোগ আছে যে তিনি তার কথায় উস্কে যায়, মানে না উস্কালেই হয়। একজনকে আপনি এত গুরুত্ব দেবেন কেন? আপনার এত এত নেতৃবৃন্দ থেকে আপনি একজন দুজনকে আলাদা করে উস্কিয়ে দিচ্ছেন কারা? আসলে কারা এই নাসিরুদ্দিন পাটোয়ারি বানাচ্ছেন? এনসিপিতে কি আর অন্যান্য তরুণ নেতা নেই? তারা কি অনেকেই আরো সুশোভন কথা বলছেন না? সেইগুলোকে আপনারা না মিডিয়াতে এনে তার একটি দুইটি বাক্যকে যদি আলাদা করা হয়, এই যে এই বিষয়টাই হচ্ছে কি আমাদের সামাজিক সহিংসতার একটা খুব বড় ধরনের, আমি বলি, প্রামাণ্য উপস্থাপনা। আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব সন্ত্রাস হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া হলো, তখন তো খুব ভালো লেগেছিল অনেকেরই যে এই ফ্যাসিস্টের দোসর, জুতার মালা পরাতে হবে। অমুকে আপনার মনে পড়ে যে বয়স্ক ব্যক্তিদের গালে জুতা মারা হচ্ছে, এগুলোকে আমাদের সমাজে কখনো ছিল? আজকেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে বহিষ্কার করা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী ভূমিকার জন্য। এই যে প্রক্রিয়াগুলো, আপনি হঠাৎ করে একজন 15-20 জনকে আপনি দিয়ে দেবেন। আবার মাহফুজ সাহেব কদিন আগে বলেছেন যাদের ফ্যাসিবাদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা ছিল সেই ছাত্ররা কেউই আর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। এই মাহফুজ সাহেব আবার 24-এর গণ অভ্যুত্থানের পর যে প্রথম বক্তব্যটা রেখেছিলেন বাংলা একাডেমিতে, আপনি ভিডিও খুঁজে দেখবেন, তিনি বলেছিলেন যে একটা সমঝোতামূলক সমাজ ছাড়া আমাদের বাঁচার পথ নেই, কারণ আমার সামনে যারা আছেন অনেকে আওয়ামী লীগেরই, আমি কি করব? অর্থাৎ সেখান থেকে তিনি কিন্তু এখানে সরে আসছেন।
তাকে নিশ্চয়ই কোনো অভিজ্ঞতাই তাকে ওই পর্যন্ত সরিয়ে নিয়ে আসছে। এই সহিংস অভিজ্ঞতাগুলো কি? অর্থাৎ আমরা পরস্পর এই যে আমরা পাশাপাশি বসে কথা বলতে পারছি, সমাজে কেন পারবো না? সমাজে কেন তার সঙ্গে আমার বিরোধিতা থাকলে তাকে সমাজচ্যুত করে দিতে হবে? নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আমার বিরোধিতা থাকতে পারে, এটা কি ক্ষমতার দ্বন্দ্ব? এটা ক্ষমতার দ্বন্দ্ব না, এটা হচ্ছে একটি অংশকে অনুপস্থিত করে আমরাও মামুদের নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। আপনি দেখুন যে জামাতে ইসলামী যাদেরকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ৭১-এর কালিমাকে ফিল্টার করে ফেলবার চেষ্টা করলো, তারা আজকের এই দুঃসময়ে কেন একটি কথা বলে না? তারা কেউ গুপ্ত হয়ে আওয়ামী লীগে ধরা পড়ছে, কেউ গুপ্ত হয়ে বিএনপিতে ধরা পড়ছে, কেউ গুপ্ত হয়ে হোটেলে ধরা পড়ছে। তো এই সব নিয়ে যদি তারা ব্যস্ত থাকে, সাইফ যেমনটি বললেন যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামীকে নিয়ে, এটাই তো সবচেয়ে বড় ভুল ছিল। যারা বাংলাদেশের জন্মই মানে না, তারা আবার নতুন বাংলাদেশের স্বপ্ন কিভাবে দেখবে? কাজেই এনসিপির সময় এসেছে, অথবা তারা ভবিষ্যতে বুঝতে পারবে রাজনীতিটা নিজের পায়ে দাঁড়িয়েই করতে হয়। ভোটের রাজনীতি একরকম এবং যেটা দীর্ঘমেয়াদী রাজনীতি সেটা আরেক রকম। নিশ্চয়ই সামনের ঘাত প্রতিঘাতে তারা বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা প্রথম থেকে বলে এসছে সেটাই তারা করবে, এবং সেইখানে বাংলাদেশের জন্মের যারা বিরোধিতা করেছে তাদের কাছ থেকে তাদের সরে আসতে হবে। এবং আমাদের যেই মুক্তিযুদ্ধের মূল চেতনাগুলো, সেগুলো বলা মাত্রই যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা বলা হয়, সেইটাও তারা বুঝতে পারবে যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা মানে খারাপ কিছু নয়। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা মানে এই ব্যবসায় আমাদের সবাইকে করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে যদি আমরা থাকতাম তাহলে কিন্তু একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এতদিন তৈরি করতে পারতাম। আমরা মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু নয় রাতের বেলা একা একা ভোট করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে নয় কিন্তু আমি নামে ভোট করা। এগুলো তো আওয়ামী লীগ করেছে ১৭ বছর, নাম দিয়েছে মুক্তিযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো চেতনা তারা শেষ অন্তত ১০-১২ বছর বাস্তবায়নের চেষ্টা করে। অন্যদিকে তারা কৌমি জননী হয়েছে, সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকতা করেছে। এই সব কিছু যেমন ব্যর্থতা, আবার একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার এসে ডানপন্থাকে এতখানি উস্কে দিল যে তারা চাইলো এই একটি সাম্প্রদায়িক শক্তিকে পারলে সরকারেই বসিয়ে যেত। আসবে, আপনি যে চেতনার কথা বললেন, মুক্তিযুদ্ধ চেতনা, আজকে তথ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আপনার কথা আমার মনে পড়লো। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আগে একটা ব্যবসা হয়েছে, আর জুলাইয়ের চেতনা নিয়েও এখন ব্যবসা হওয়ার চেষ্টা চলছে, সবাই মিলে সেটাকে থামাতে হবে। এই যে আপনি দেখুন, আচ্ছা ব্যবসা, আপনি একটা কাজ করেন না, এই যে আপনি উপস্থাপনা, একটা জিনিস অ্যাড করতে চাই যদি মান্য করেন। হ্যাঁ, sure. আজিজ ভাই যেটা বলার চেষ্টা করলেন, আমার কাছে এটা মনে হচ্ছে যে একটা পক্ষ বা একটা শক্তি, মানে উনি কি আওয়ামী লীগকে মিস করছেন বা আওয়ামী লীগের জায়গাটাকে তিনি বোঝাচ্ছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে উনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগপন্থী শিক্ষক, আওয়ামী লীগের শিক্ষার্থী, এদেরকে ব্যান করার ক্ষেত্রে আসলে তার একটা দ্বিমত আছে এবং তিনি বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে একটা মেলবন্ধন করার চেষ্টা করছেন। এখানে আমি খুব সম্মানের সাথে যেটা বলতে চাই, দেখেন, হ্যাঁ ঠিক আছে, মানে ওনার কথা কিছুটা যুক্তি আছে যে এইভাবে আমরা কি একবারে সবাইকে ভ্যানিশ করে দিতে পারি কিনা, না আমরা এরকম করে পারি না। কিন্তু যখন একটা সময় পার হয়ে যাওয়ার পরে, একটা রিকাউন্সিলেশন প্রসেসের একটা সুযোগ থাকার পরও আপনি যখন দেখবেন কারো মধ্যে কোনো রকম অনুশোচনা নাই, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যতগুলো হত্যাকাণ্ড ঘটলো, এতগুলো মানুষ মারা হলো, এতগুলো মানুষকে আহত করে ফেলা হলো, এবং এই ঘটনাগুলোর সাথে কিন্তু হাসিনা যে এককভাবে কাজগুলো করতে পেরেছে তা কিন্তু না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব আওয়ামীপন্থী শিক্ষকরা ছিলেন তারা একটা বড় ভূমিকা এখানে রেখেছে। যারা ছাত্রলীগের শিক্ষার্থীরা ছিলেন তারা একদম ক্যাডার বাহিনীর মতো করে, গুন্ডা বাহিনীর মতো করে ছাত্রদের উপরে হামলা করেছে, গুলি করেছে, মেরেছে। শিক্ষকরা সেটাকে সায় দিয়েছে, মত উৎপাদন করেছে। যারা যেসব শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে মাঠে নেমেছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার মতো ঘটনা, এরকম নানা রকম আয়োজন কিন্তু তারা করছিল। তো যখন জুলাই গণঅভ্যুত্থান হলো, একটা লম্বা সময় পরও আমরা যখন দেখতে পারি এসব শিক্ষকরা আলাদা আলাদা করে গোপন মিটিং করছে, হাসিনার সাথে দিল্লির সাথে বৈঠক করছে, ছাত্রলীগের লোকজন আলাদা করে বৈঠক করছে, এদের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া যাবে না? তাদেরকে কেন সমাজে আবার আমার হচ্ছে যে সব সুযোগ তাকে প্রতিষ্ঠিত করে দিতে হবে? এত বড় একটা গণহত্যার মতো দায়ে তাদের উপর থাকার পরও আমার সমালোচক যদি বারবার এই জায়গাগুলোকে স্ট্যাবলিশ করতে চায়, এটা আমাদের জন্য খুব কষ্ট লাগে যে এই যেই মানে মায়ের বুকগুলো খালি হলো, এই মানুষগুলোর কি দোষ ছিল? যেই বাচ্চারা একটা পরিবর্তনের জন্য নেমেছিল, সেখানে এই আওয়ামীপন্থী শিক্ষক, আওয়ামীপন্থী চিকিৎসক, আওয়ামীপন্থী এই যত রকম এই যে রূপের লোকজন আছে, এই সিনিয়র সাংবাদিক, তারপরে মিডিয়া কর্মী, নায়িকা, গায়িকা, এই যে রূপে যে বহু লোকজন মিলে এই বড় ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছে, তাদেরকে আমরা তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এখানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামাত, এনসিপি বা আরও ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, অনেক রকম ঘটনা প্রবাহ হবে, কিন্তু এর মধ্যে কোনোভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কোনো রকম সুযোগ বিন্দুমাত্র বাংলাদেশ। আচ্ছা, প্রাসঙ্গিকের বিষয়টা আছে, ছাড় দেওয়ার সুযোগ নাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিতে হবে।
যেইভাবে বলা হলো বিষয়টা, যেভাবে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, তার মানে আইন নিজের হাতে তুলে নিতে হবে, আইন বলে কিছু থাকবে না, আমরাই ঠিক করে দেব যে কে কি দোষী বা নির্দোষ। যারা অন্যায় করছে আওয়ামী লীগের তাদের তো বিচার হতে হবে। আমরা কিন্তু আইন নিজের হাতে তুলতে হ্যাঁ, পারছি না ভাই। আমি ভাই আপনার সময় তো বলি না, শুনেন। আচ্ছা, বলেন, জি। সেটা হচ্ছে আজকে যে হবিগঞ্জে হামলা হচ্ছে না, সেখানেও কিন্তু ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সাংবাদিক আছে। সরকারকে আমরা কেন দায়ী করছি? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক মিলে ফ্যাসিস্ট সরকার তৈরি করে না। হ্যাঁ, কিছু মধুভোগী সবসময় থাকে, কিন্তু তারা মূল ড্রাইভিং সিটে থাকে না। তাহলে এই 54 বছরে শুধুমাত্র 24 গণ অভ্যুত্থানে মানুষ মরে নাই, আরো এই লেভেলে হয়নি, কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড আরো হয়েছে। সবচেয়ে বড় হত্যাকাণ্ড হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে। তো তারপরেও তো দেশ এগিয়েছে সামনের দিকে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি কি, যে একটি দলের যারা খুনের সঙ্গে জড়িত তারা বাদে, তারা অবশ্যই বিচারের বলতে হবে। কিন্তু হঠাৎ করে এক সকালে আমরা শুনবো ওই সিনিয়র সাংবাদিক, আপনি শুনেন এই কথাটি কেন বলা হয় জানেন? সাংবাদিকতার নর্মসটাও তারা বোঝে না। বলে কি, আপনি কি জীবনে কোনোদিন রিপোর্ট করেছেন? আপনি কিভাবে সিনিয়র সাংবাদিক? রিপোর্টার ছাড়া যে আরো সাংবাদিক হয়, সম্পাদক ব্যাপারটা কি সেইটাই তারা জানে না। সারাদিন দেখি এটা নিয়ে তারা আমাদের সাথে অনেকের সম্পর্কে অনেক কথাবার্তা বলে। তাহলে আমার যেই যুক্তি, সাইফ যেমন বললেন যে এই কথাটি আপনার অপছন্দ, ওনার অপছন্দ হচ্ছে, উনি সুন্দরভাবে সেটা বললেন, আমি কি করতে পারি? আমার যুক্তিটা দিতে পারি। এই তো আমাদের সভ্য সমাজের ব্যাপারটা কি, আমরা যার যার যুক্তিটা দেব। তারপরে যদি সাইফ বা আমি বলি না আপনি এটা বলতে পারবেন না, আপনাকে সমাজচ্যুত করব, এই জায়গাটাতেই সমাজের যে গ্রহণযোগ্যতা তার থাকে না। সাইফ চাচ্ছে না সমাজচ্যুত করতে, সাইফ চাচ্ছে না, হ্যাঁ সাইফ চাচ্ছে না, কিন্তু কেউ কেউ চাচ্ছে। সেটা আমি এনসিপির কথা বলছি না, যারা সমাজে শূন্য স্থান তৈরি করতে চায়, যারা যুক্তির বিরুদ্ধে যুক্তি দিতে পারে না, যারা যোগ্যতাহীন, যারা সংসদে বসে সরকারি দলকে উপযুক্ত কথা বলতে পারে না, হোটেলে ধরা পড়ে, ফ্রিজ চায়, টেলিভিশন চায়, তারা চায় যে আমরা যদি উপযুক্ত বিরোধী দল থাকে। নাহলে এনসিপি যখন বিপদে পড়ে কেন জামাত কথা বলে না? এনসিপি আজকে ভাবছে যে খুব সুবিধা, আওয়ামী লীগ না থাকলে বা এত বড় একটা বিরোধী দল না থাকে, আমরা দ্রুত ওই জায়গাটাতে চলে যাব। কেউ কারো শূন্যতায় তাকে আমার কথা আমাকে বলতে দিতে হবে, আমার কথা আমাকে বলতে হবে, আমার কথা আমাকে বলতে দিতে হবে। অবশ্যই উনি আমার কথা বলবে। আজকে যদি মেসি না থাকে বা আজকে যদি রোনালদো না থাকে, সেইটা আরেক দলের জন্য সুবিধা হবে না। আমি আওয়ামী লীগকে কিন্তু বেশি বলছি না, শুধু বলছি একটা রাজনৈতিক দল 70 বছরে যার ট্র্যাক রেকর্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া, কাজেই সেই ট্র্যাক রেকর্ডকে ভাঙতে হবে আপনার আরো উন্নত মানের রাজনীতি দিয়ে। আমার কথাটি শেষ করতে দেন, দুটি বাক্য আছে। আচ্ছা, রাজনীতির বিকল্প হতে পারে আরো উন্নত রাজনীতির, রাজনীতির বিকল্প হতে পারে না আইন নিজের হাতে তুলে নেওয়া। সাইফ, আসলে খুবই অদ্ভুত ব্যাপার যে এখনো আওয়ামী লীগকে তারা মেসি রোনালদো বলে তাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে। না ভাই বলছে যে আমি আওয়ামী লীগকে মেসি রোনালদো বলছি না, উনি তো তাদের একটা আরো বলবো লিগাসির কথা, আরো বলবো লিগাসির কথা বলছে। মানে ঠিক আছে, উনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবেই নিজেকে এস্টাবলিশ করছে, দিস ইজ ভেরি ফাইন, মানে ফাইন। আপনি জামাতের মুখপাত্র হয়ে যান না, আমি ভাই আমরা তো লাইফলেস হই না যে আরেকজনের মুখপাত্র। সেটা আমরা আমাদের নিজেদের রাজনীতি, সেটা আমরা দেখছি। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের দেখছি। আপনি আওয়ামী লীগের যেটা করছেন করেন, কিন্তু বাংলাদেশের মানুষও আসলে এগুলো দেখছে। আপনারা যেতটুকু মানুষের দায়িত্ব নিয়েছেন আপনারা নেন, আপনাদের হাতে মানে রক্তের দাগ লেগে আছে এবং এইটার দায় আপনার উপর অবশ্যই বর্তায়। যেখানে আপনি এখনো বসে এই জুলাই মাসে বসে আপনি আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার কথা বলছেন, তাদের রাজনৈতিক লিগাসির কথা বলছেন এবং মানে এতগুলো মানুষের, আপনারা তো আসলে এগুলো দেখেন এই রাজপথে থেকে। আমরা জুলাইতে দেখেছি যে যখন বাচ্চাগুলা এরকম করে শুট আউট হয়েছে, লাশগুলো পড়েছিল, তারপরে আপনার এই লিগাসিটাই আপনার মাথায় আছে যে আওয়ামী লীগের এই লিগাসি কে বিট করতে পারবে। আমরা আওয়ামী লীগের এই লিগাসি বিট করতে পারবো না এবং আমরা বলছিও না যে আওয়ামী লীগকে আমরা মেরে আইন নিজের হাতে তুলে নেব। তাহলে ওবায়দুল কাদের যেটা বলেছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বা এরকম কোনো সরকার পতন হলে তাদের লাখ লাখ নেতাকর্মী মারা যাবে, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। তরুণরা অনেক দায়িত্বশীলভাবে তারা তাদের জায়গাটা ধরে রেখেছিল, কিন্তু আওয়ামী লীগের জায়গায় তারা তাদের ভয়ঙ্কর যেই নীতি রীতি কালচার সেটা তারা এখনও পুনরাবৃত্তি করতে চায় এবং তারা আপনাদের মতো কিছু মানুষজনকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, পেছন দিয়ে পৃষ্ঠপোষকতা করছে, যারা টকশোতে বসে এখনও আপনারা হাসিনার দালালি করেন, আপনারা আওয়ামী লীগের দালালি করেন এবং মুক্তিযুদ্ধ আমাদের জন্য একটা বড় সম্পদ। এই মুক্তিযুদ্ধের সাথে যখন আপনারা বারবার আওয়ামী লীগকে সাথে করে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেন, সেটা আমাদেরকে প্রচণ্ড পীড়া দেয়। কারণ এই মুক্তিযুদ্ধ আপনার একার সম্পদ না, আপনার একার হাসিনার সম্পদ না, এটা বাংলাদেশের আপামোর জনগণের সম্পদ এবং এই মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এবং বারবার যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করেন, আপনারাই 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করেন এবং আপনাদের এই যে মানে এরকম অঙ্ক কষার জায়গাটা, এটা যে বাংলাদেশের মানুষ বুঝছে না তা কিন্তু না। আপনার যেই অডিয়েন্স, তারা পিওর
দিল্লি থেকে বসে আপনাকে সেলিব্রেট করে, বাংলাদেশের গোপালগঞ্জ থেকে বসে সেলিব্রেট করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের মতো যারা এই চাটুকারিতা করছে, দালালি করছে আওয়ামী লীগের, তাদেরকে আসলে কোনো রকম প্রশ্রয় দেবে না। এবং মানে আমার তো লজ্জাই করছে যে আপনার মতো এরকম একজন আওয়ামী লীগের দালালের সাথে বসে আমার টকশো করতে হচ্ছে। ভাষা শুনুন, এটাই রাজনৈতিক সংস্কৃতি এনসিপির। হ্যাঁ, আমি একটু বলি না, কি বিরতিতে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন, আমি বিরোধী। আমি এইটা লিখেছিলাম 23 জুলাই প্রকাশিত গণ অভ্যুত্থান চলাকালে। আমি একটু পড়ে শোনাই লাইনগুলো। সরকারি নেতৃবৃন্দ অবশ্য এর আগেও লন্ডন থেকে তারেক রহমান সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। সরকারি নেতৃবৃন্দ তখন বলছিল যে তারেক রহমান উস্কে দিচ্ছেন। অবশ্য প্রবাসী এই নেতার অঙ্গুলি হেলনে দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, দেশে দায়িত্ববান নেতৃবৃন্দ তা রোধ করতে ব্যর্থ হন, সেটির কার্যকারণ অবশ্য জানা যায় না। বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশ জুড়ে তাণ্ডব চালিয়ে ব্যাপক প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভাষ্য মেনে নিলেও ঘটনাবলীর দায় থেকে নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে না সরকার। বিএনপি জামায়াতের এত ক্রুদ্ধ সদস্য রাস্তায়, নাকি দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতিতে দেয়ালে পিঠ থেকে যাওয়া সাধারণ মানুষ নিজেদের যাবতীয় ক্ষোভ, ক্রোধ, হতাশা প্রকাশের একটি সুযোগ খুঁজে নিতে চেয়ে পরস্পরের পাশে দাঁড়াবার জায়গা পেয়েছে? কারণ একটি বা কয়েকটি যাই হোক, সব কিছুই সরকারের বিবেচনায় রাখতে হবে। সাধারণ মানুষের ক্রোধ, ক্ষোভ, হতাশা সরকারের জানতে হবে। যে লুটপাটের চিত্র সংবাদ মাধ্যমে আসে, তার সমান্তরাল ব্যাপক মুদ্রাস্ফীতির বাজারে মানুষ লড়াই ইত্যাদি। তারপরে বলা হচ্ছে যে আপনার গুলি দিয়ে কোনো স্তব্ধ করতে পারেন না 132 জন মানুষ। এটা 23 তারিখে গুলির মুখে লেখা। কাজেই এই জুলাই এই কয়েকজন ছাত্রের নয় যারা একদা শিবির, এবং এই একদা শিবির যখন বলে আপনার সাথে লজ্জা লাগে বসতে, এই জাজমেন্টের দায়িত্ব তাদের। এখন তাদের ভাষায় মানুষ তো শুনছে। আজকে আওয়ামী লীগের সময় আমরা যেভাবে এই কথা বলে বিএনপি জামাতের ট্যাগ খেয়েছি, আমাদের প্রেস ক্লাবের সদস্যপদ গিয়েছে, আজকে তাদের কাছ থেকে আমরা একইভাবে ট্যাগ খাচ্ছি। এবং আগামীতে যখন তারা বিপদে পড়বে, অন্যরা বিপদে পড়বে, আমরা একইভাবে কথা বলবো। যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি 15 বছর পরেও এই একই কথা শুনবেন যে আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন না, তিনি যেই থাক কেন, এবং কাউকে আপনি সমাচ্যুত করার কোনো অধিকার রাখেন না। যিনি অপরাধী তাকে আপনি অপরাধের বিচার করুন। যেটা জামাতে ইসলামী অপরাধ করেছে পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাকেও আমরা রাজনীতিতে অধিকার রাখতে বলি, তাকেও আমরা দেশ থেকে বের করে দিতে চাই না। এবং সেইটা আমরা যখন বলি তখন আমাদেরকে বলা হয় আমাদের সাথে বসতে লজ্জা লাগে। বিরতি পরে এসে বাকি আলোচনা করতে। দর্শক, একটা বিরতি নিচ্ছে, ফিরছে শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিল্ম আলোচনায় আমরা কথা বলছিলাম রাজনীতির গতি নিয়ে। রাজনীতির গতি জানার জন্য একটু সাইফের কাছে আবার যেতে চাই। সাইফ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ভাই, তিনি আজকে একটা কথা বলেছেন ঝিনাইদহে। সেটি হচ্ছে যে, সেটা আপনাদেরকে ইঙ্গিত করে বলেছেন যে এনসিপির যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্তকে তিনি বলছেন ভণ্ডবস্তের কায়েম করেছে, এবং জামায়াত এবং এনসিপির যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের একটা দাঁত ভাঙা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশ্ন হচ্ছে যে আসলে আপনারা কি ষড়যন্ত্র করছেন, কোন ষড়যন্ত্র কি করছেন? রাশেদ খান আমাদের দীর্ঘদিনের পরিচিত, যাই হোক। তো ওই যে ওনাকে আমি অনেকবার বলছি যে আপনি এখন অনেক চেষ্টা করছেন কঠিন বিএনপি থেকে বিএনপিতর জায়গায় নিজেকে এস্টাবলিশ করার জন্য, এবং যার জন্য সে একটা পুরস্কারও পেয়েছে, যেটাতে আমি তাকে কংগ্রেচুলেশনস জানাই। যে পুরস্কার তো পেয়েছে, আবার তো আরো কি পুরস্কার দায়িত্ব বলছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিদিন এরকম দু একটা কথাবার্তা বলবো। তো এটা আসলে আমি মনে করি না আমি অ্যাড্রেস করার মতো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাশেদ রাশিদের মতো প্রতিদিন দু একটা করে কথা বলবে, সেটা নিয়ে আসলে আমার মনে হয় না যে খুব একটা আমাদের মাথা ঘামানোর সুযোগ আছে। আমরা আমাদের রাজনীতিটা আসলে সামনের দিকে আগাতে চাই। সাইফ, গোপালগঞ্জে যাচ্ছেন না কেন? গোপালগঞ্জ যাওয়ার আপনাদের একটা প্ল্যান ছিল, সেটা আপনারা ক্যান্সেল করেছেন। যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি আপনাদের পদযাত্রা? ভয় যাচ্ছে না যে আজিজ ভাইরা সব ওইখানে যেভাবে জায়গা গেড়ে বসে আছে, তো গেলে তো আমাদেরকে একদম বিএনপির সাথে তেমনিতেই আমরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে। তার উপর এখন ভাইদের এলাকায় গেলে তো ভাইরা তো ছাড় দিবে না, কারণ তারা তো এখন আরো বেশি সংঘবদ্ধ হয়ে আছে। টকশোতে এসে এখন যেভাবে হুঙ্কার দিচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, দেখেন আমি কিন্তু খুব স্পেসিফিক্যালি একটা কথা বলছি। আমি জানি না উনি আমার বয়সে বড়, এগুলা উনি বুঝতে পারছেন। বড় তো অবশ্যই, হ্যাঁ, না মানে এটা বুঝারও তো একটা ব্যাপার আছে, আপনিও বুঝতে পারছেন। আমি কিন্তু আমি তো রিকনসিলিয়েশনের আমার কাছে মনে হচ্ছে আপনি অনুশোচনার জায়গাটা এমফাসাইজ করার চেষ্টা করছেন। দেখেন, মানে আমারও এরকম সারা জীবন কারোর প্রতি রাগ ক্ষোভ থাকবে, কিন্তু একটা মানুষ তার ভুল এখনো বুঝতে পারেনি। মানে আপনি আমাকে সিঙ্গেল কোনো নেতাকে দেখান যে সে এটা অনুশোচনা করছে যে না, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে ভূমিকাটা এটা আমরা ঠিক করিনি, একটা বলেন। মানে আমি
এই প্রেক্ষাপটের জায়গায় এই পয়েন্ট আমি বারবার মেক করার চেষ্টা করছি যে তাদের কোনো জায়গার মানে আমি কিন্তু বলছি না আইন আমাদের নিজের হাতে তুলে নিয়ে আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে, খুন করতে হবে। আমরা কিন্তু বারবার বলছি যে আমরা মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই যে প্রকৃত অর্থে যারা যারা দোষী তারা যেন বিচারের আওতায় আনে, মানে তাদেরকে যেন সেভাবে ইয়া করা হয়, প্রসেস করা হয়। কিন্তু আমরা দেখছি যে কোনো পর্যায়ে কোনো নেতা এবং এই কালচারাল ফ্যাসিস্ট থেকে শুরু করে যারা বিভিন্ন মাধ্যমে এখনও আওয়ামী লীগের বয়ান উৎপাদন করে যাচ্ছে তাদেরকে তো আসলে মানে কোনো রকম তাদের মধ্যে রিকনসিলেশন বা অনুশোচনের জায়গাটা নেই। তো এটা একটা খুবই বড় একটা পয়েন্ট, এটা ওনাদের বোধগম্য না হয়তো। কারণ দেখেন আওয়ামী লীগ 17 বছর ধরে মানে অনেক সফট পাওয়ার তৈরি করেছে, অনেক প্রতিষ্ঠান তৈরি করেছে এবং মানে তাদের সেই জায়গাটা থেকে ধরেন যে তারা কালচারাল এরেনাতে অনেক লোককে তৈরি করছে, বিভিন্নভাবে তাদেরকে দলে নিচ্ছে, লোভ দেখায়, প্রতিষ্ঠান বানাইছে। এগুলো করে করে কি হয়েছে, আবার কিছু গ্রুপও রাখছে। মানে আওয়ামী লীগের সময় আপনি দেখবেন আপনার টকশোতে বসেই এই ভাইদের মধ্যে কিছু মানুষ হয়তো কবিতা শোনাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, অথবা কিছু কুসুম কুসুম দু একটা গল্প শোনাচ্ছে। তো এগুলা করে সমাজে 17 বছর ধরে আপনার একটা বিরোধী মতকে তো দেখাতে হবে। আপনার বাইরের কান্ট্রি বা যারা এই গণমাধ্যম নিয়ে কাজ করে তাদেরকে তো বোঝাতে হবে যে গণমাধ্যমের স্বাধীনতা আছে। এখানে সরকারি দল বসলে পাশে আরেকজন বিরোধী মতের লোক বসলেও তাকে দমন পীড়ন করা হচ্ছে না। তারা 17 বছর ধরে কন্টিনিউ তারা হচ্ছে যে টকশো করে যাচ্ছে, বিভিন্ন সোসাইটিতে কথা বলে যাচ্ছে, সিভিল সোসাইটির বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। কিন্তু এক পাশে আরেক মানে মানে এটা দিয়ে কি ঢাকা হচ্ছে, এটা দিয়ে ইলিয়াস আলীর মতো গুমগুলাকে ঢেকে ফেলা হচ্ছে। এগুলা করে সমাজে যেসব গুম খুনগুলা হচ্ছিল, যেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, এগুলাকে ঢেকে ফেলা হতো। যে ভাইদের মধ্যে কিছু মানুষকে সামনে ঢাল রেখে যেই এই মানুষগুলো তো সুন্দর কবিতা বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু পিছন দিয়ে আপনারা আবার দেখবেন যে বিরোধী মতকে একদম খুন করে ফেলছে। তো এই স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা তারা মানে এটা তো অনেক দিনের ইনভেস্টমেন্ট। মানে আমি কিন্তু শুধু উনাকে মেনশন করে বলছি তা না, মানে আমি আওয়ামী লীগের প্রাসঙ্গিক যে ইকোসিস্টেমটা সেটার কথা বলছি। তারা এখনো সেটা সাস্টেন করার জায়গাটা দেখেন। তারা আবার নতুন করে আমরা দেখছি যে কিছু কিছু মানে আর্টিস্ট তারা এটা বলছে যে না এটা আমাকে এরকম করে বুলি করা হচ্ছে বা আমাকে এরকম এটা করা হচ্ছে। আবার মানে বিভিন্ন জায়গায় মানে খেলোয়াড়, তারপরে গায়িকা, নায়িকা, বিভিন্ন জায়গা থেকে সেক্টর থেকে দু একজন করে কথা বলে। আবার এই ইকোসিস্টেমে আবার তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, না এটা তো আসলে ঠিক হচ্ছে না। তো এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আমার কথা হচ্ছে যে অবশ্যই সমাজে আস্তে আস্তে সবার একটা জায়গা নিশ্চিত করাটা আমিও বিশ্বাস করি, কিন্তু এরকম ঘৃণ অপরাধ করার পরও যেই রাজনৈতিক দলের মধ্যে কোনো শ্রেণীতে কোনো জায়গায় এখন পর্যন্ত অনুশোচনা নেই, তাদের বাংলাদেশে কোনো রকম রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে আসলে সে অবস্থান করার সুযোগ নেই। তাদেরকে একটাই তাদের অবস্থান, সেটা হচ্ছে যে জেল, ফাঁসি, এর বাইরে তাদের কোনো সুযোগ নেই। আজিজ ভাই প্রশ্ন করবো নাকি? না না, এই নিয়ে এটা নিয়ে বিরাট প্রশ্ন, আমরা অন্য প্রসঙ্গে না যাই। সেটা হচ্ছে যে কালচারাল ফ্যাসিজমের নতুন একটা নমুনা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে দেখেছি। কিছুই জানে না, ইতিহাস জানে না, ভূগোল জানে না, কোনো কিছু জানে না, জাজমেন্ট করে বসে আছে। অমুক তমুক তখন বিরোধিতা করলেও নাকি সেটাও সরকার করিয়েছে, অর্থাৎ তখন সরকার করিয়েছে, এখন বিরোধিতা করলে সেটা সরকার করাচ্ছে না। মামার বাড়ির আবদার তাকেই বলে। এবং আমরা যে কথাটি বলতে চাই যে রাজনৈতিক যে অপরাধ, রাজনৈতিক খুন কোন আমলে হয়নি। আজকের তরুণ বন্ধুরা যে 24-এর গণঅভ্যুত্থানের এই নিহতদের নিয়ে শুধু কথা বলছেন, অবশ্যই সে তার বিচার করতে হবে। এটা নিয়ে কোনো আমরা বিচারটা চাই যে কেউ সেটা চাইবে। আচ্ছা, সাথে সাথে 21শে আগস্ট, 15ই আগস্ট 1975 আপনার 13 জন ব্লগার যে মারা হয়েছিল মুক্ত চিন্তার কারণে, হুমায়ুন আজাদ যে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল, কোনটা নিয়ে এই এনসিপির তরুণ বন্ধুরা কথা বলে? ওগুলো খুন নয় নাকি? ওরা মানুষ না? শুধুমাত্র 24-এ যারা মারা গেছে তারা মানুষ, কারণ তারা মুক্ত চিন্তার কথা বলেছে, তারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছে, তারা তাদের যে মূল সংগঠন জামাত ইসলামীকে বিরোধিতা করেছে। এইটাই আসল মূল রাগ। এতক্ষণ ভদ্রতা করে অনেক কথা বলিনি, কারণ জাজমেন্টাল কথা বলাতে আমার অনাগ্রহ আছে। যেহেতু এত জাজমেন্টাল কথা শুনলাম, সেহেতু বলতে হয় যে ক্ষমতার আপেল থেকে যেই দলটির জন্ম, ক্ষমতার বৃক্ষে ওঠা ছাড়া আর তারা করবে কি? একটি এনসিপির নেতা যদি নিজ গুণে একটা ইউনিয়নের কমিশনার হতে পারে, আমি আমার টক শো কেন, আমার সাংবাদিকতাই ছেড়ে দেবো। এই হচ্ছে একটা এনসিপির একটা নেতাদের একটা কথা বলি না, এটাই ভদ্রতা। এবং আপনি আমাদের আরেক ভাই আলোচনায় বলেছে, আমি তার সাথে একমত, যে আওয়ামী লীগের পুরো উপজেলায় যেই কর্মী, পুরো দেশে তো এনসিপির সেই কর্মী নাই। কাজে এই সমস্ত তুলনা দিয়ে তো লাভ নাই। এবং আওয়ামী লীগ অনুশোচনা করলো কি করলো না, ভাই আমি তো আওয়ামী লীগের লোক না, আমি কেন সেটা বলবো? এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই পর্যন্ত তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে? এরশাদ ক্ষমা চেয়েছে? তো সে যে ট্রাক তুলে দিয়েছিল ছাত্রদের মুখে,
তাদের তো তখন জন্মই হয় নাই। 90-এর আন্দোলনে আপনি ছিলেন না রাস্তায়? আপনি দেখেন নাই কি হয়েছে? 69-এর এটা গণ অভ্যুত্থান যদি অস্বীকার করেন, বাংলাদেশের জন্মই তো অস্বীকার করা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোন রাজনৈতিক দল কোন সময়ে আপনার ক্ষমা চেয়েছে? 72 আর 75-এর রূপ কথা শোনানো হয় আমাদেরকে, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কথা শোনানো হয়। আপনার আন্তর্জাতিক মিডিয়া ছিল না? বারবার যেই সমস্ত কথাবার্তা শোনানো হয় সেটা হচ্ছে একটা রাজনৈতিক শক্তিকে অনুপস্থিত করে দেওয়া। ক্ষমতার যে আপেল গাছের মধ্য থেকে আপনাদের জন্ম, সেখান থেকে না বের হলে আপনাদের পরিণতি আজকে এরকমই হবে, যদিও আমরা সেটা চাই না। হবিগঞ্জে যা হয়েছে, আমি প্রথমে যা বলেছি এখনো তা বলছি, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু সাথে সাথে আমাদের খুব অবাক লাগে, হতাশা লাগে যখন ছাত্রদের এই ভিডিও এবং ছবির নিচে এত হাহা রিয়েক্ট দেখি। কেন তাদের আজকে এই অবস্থা? কেন কোনো সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ তাদের পক্ষে একটা আহ্বান জানায় না? সরকার এটা ভুল করছে। আপনি আমাকে দেখাতে পারবেন এনসিপির কিছু কর্মী ছাড়া জামাত ইসলামী সহ কেউ কেন তাদের পক্ষে নাই? কারণ ওই সেই তাদের নেতার অশালীন শব্দ, সেই শব্দের যে নেতা, সেই নেতাকে আপনি জাতীয় কবির কবরে শায়িত করেছেন। তার কি যোগ্যতা নজরুলের সমান আপনাকে দিয়ে দিতে হবে? আপনারা জোর করে কালচারাল ফ্যাসিজম তৈরি করতে চান, আপনারা জোর করে ইতিহাস তৈরি করতে চান। আপনারা চলে যান 40-এ 47-এ, বানর কলা খেয়েছে না কলা বানর খেয়েছে সেইখানে। আপনারা এই 71টাকে আপনারা বলতেছেন কারোর বাপের সম্পত্তি না, জুলাইও কারোর বাপের সম্পত্তি না। আপনার যেই প্রশ্নটা ছিল যে জুলাইয়ের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা কেউ করতে পারবে না, চেতনা ভালো জিনিস। জুলাইয়ের চেতনা অবশ্যই মানুষ করতে পারবে, কেন করতে পারবে না? গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হলো জুলাইয়ের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সমস্ত কিছুর চেতনার ব্যবসা সবাই করতে পারবে। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা আমিও করব, কেন নয়? আমি সকলের জন্য গণতান্ত্রিক অধিকার চাই, তার কথা, আমি তার কথার সাথে একমত না, কিন্তু আমি সাহিব যাতে কথা বলতে পারে সেটা আমি চাই। এবং আমি চাই তারা রাস্তাঘাটে দাঁড়াক, তারা সমাবেশ করুক, সেখানে সরকারের দায়িত্ব তাকে প্রোটেকশন দেওয়া, তাকে বিরোধিতা করা ঠিক নয়। আছে সাহেব, 1 মিনিট সময় দিতে চাই আপনার, শেষ 1টা মিনিট যদি আপনি কিছু বলেন। জুলাই মাসটা হয়তো পেমেন্ট বেশি পেয়ে গেছেন ওনারা, এই জন্য একদম ভরপুর কথাবার্তা বলছে। দেখেন এই যে মানে হাসিনার কোনো লাস্ট মিনিট, জি। মানে পালিত দাসের কথার উত্তর আমি আসলে দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আওয়ামী লীগ একটা ক্লোজ চ্যাপ্টার, এবং আওয়ামী লীগ যেসব রেখে যাওয়া পালিত পোষ্য যাদেরকে রেখেছেন তারা এখন টকশোতে এরকম গার্বেজ কথা বলতে পারে, এবং এই কথার আসলে অ্যাড্রেস করা এখন আসলে আমি প্রাসঙ্গিকতা মনে করি না। রাদার আমরা আমাদের রাজনীতিতে ফোকাস করতে চাই, এবং আমাদেরকে যেরকম করে বলতে পারে, মানে আমরা এত ছোট একটা শক্তি যারা জুলাই গণঅভ্যুত্থানে এত বড় বড় ক্ষমতাধর, তারা যাদেরকে সারাদিন চাটতে ব্যস্ত থাকে, তাদেরকে তো একদম দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। তো তারা এখন বিভিন্ন জায়গা থেকে 1 কিলোমিটারে জয় বলে, 3 কিলোমিটারে বাংলা বলে। তো এই হচ্ছে তাদের দলের অবস্থান। তিনি নিজেকে যতই নিরপেক্ষ সিনিয়র সাংবাদিক প্রমাণ করতে চাক না কেন, তিনি যে একজন দলীয় দাস, সেটা আমার মনে হয় যে আজকে যারা প্রোগ্রাম দেখেছে তারা অবশ্যই এটা মানে খুব ভালো করে বুঝতে পারবে, এবং শুরু থেকে যদি দেখেন তো এইটাই হচ্ছে বাংলাদেশের সিনারিও। আমরা বলছি না যে তাদেরকে উপড়ে ফেলতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বাংলাদেশের মানুষই তাদেরকে সেই উত্তর দিয়ে দিবে। 1 মিনিট সময় কি জামাতের পোষ্যের মুখে এর চাইতে আর বেশি কথা কি শুনবো? আচ্ছা। তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন, সকলে অনুষ্ঠানটা শুনবেন আশা করি। এইটা একটা নর্মস, ভদ্রতা। তারা 1-2 বছরের এই সময় রাজনীতি এসে করতে আওয়ামী লীগকে নিয়ে কথা বলা কোনো এই সময় নর্মস এসে ভদ্রতা নাই, শুধু আওয়ামী লীগ না, ভাই, যে কাউকে নিয়ে আপনার কথা সাথে বলবো, যথেষ্ট ভদ্রভাবে কথা বলছে। চেঁচামেচি করার কিছু আপনি নাই। হাদিকে নিয়ে যেরকম আপনারা অপস্ত হাদিকে কথাবার্তা নিয়ে বলছেন, পরিষ্কারভাবে বলবো, আপনারা এই যেভাবে অশালীন বারবার করে শব্দ হাসিনাকে যারা নিয়ে করেছে, চাচ্ছেন, শোনেন, এই যে শব্দগুলো আপনার ব্যবহার বয়স করে হয়েছে, আপনি একটু তাদের শালীনতা এই জন্য শিখেন। তারা আপনি তাদের যে শালীনতা আপনার শিখেন, ভিডিও ভাই। দেখুন, ছবি দেখুন, আপনার বয়স হচ্ছে, তাদের ভাই, আপনি পেছনে উত্তেজিত হবেন না তাদের এরকম। যেভাবে কথা বলে, আপনি যেভাবে তারা আওয়ামী লীগকে মানুষ চাচ্ছেন, যেভাবে ভাই, ভিডিও করে, ভাই, যেভাবে ছবি পেমেন্টটা করে, যে আপনাকে আপনারা বেশি যখন করি। কাউকে আমন্ত্রণ জানাবেন, ভাই, একটু প্রোফাইল দেখে আমন্ত্রণ জানাবেন। এরকম আপনারা ভাই, এইভাবে আপনাকে কিন্তু যদি আমি অনুষ্ঠান বলেছিলাম করেন, যে এরকম আপনারা দলীয় যদি জাদুঘর এইরকম সামনে বসে লোকজনকে নিয়ে আসেন, তারা এরকম কি কথা বলবে? তারা তো একটা দলদাস, কথাও বলতে পারে না, যাদের জানে না কোনো norms history, নাই, জানে না যারা ভূগোল, এখনো তারা হাসিনাকে আজকে কথা চাটে, বলছে। তাদেরকে নিয়ে আর কি আপনি করবেন? কথা এগুলো নিয়ে কথা মাহবুব বলতে শেষ- আসছিলেন আপনি। মাহবুব শেষ করি। এলাকায় জামাতের পোষ্য, হাসিনার পাচাটা জামাতের আর জামাতের কি কি চেটেছে সেগুলো জিজ্ঞেস করেন। ভাই, জামাতের কি কি চেটেছে সেটা জিজ্ঞেস করেন। চ্যাপ্টার ক্লোজ। জামাতের কি কি চেটেছে সেটা জিজ্ঞেস করেন। মাহবুব আজিজ এবং হ্যাঁ, জামাতের কি কি সাইফ চেটেছে মুস্তাফিজ। সেটা উনি জিজ্ঞেস হাসিনার করেন। পাচাটা বসে হ্যাঁ, দুজনকেই ওই ধরে যে যাচ্ছে বাবা। বিভিন্ন উনাকে- ভিডিও বেরোচ্ছে, উনাকে- উনাকে ভিডিও দিল্লিতে বেরোচ্ছে পাঠিয়ে দিন। সম্মানে। ভাই, উনাকে দিল্লিতে কি কি পাঠিয়ে দিন। চেটেছে অসংখ্য ধন্যবাদ। কি ভাই, কি উনাকে চেটেছে দিল্লিতে জিজ্ঞেস পাঠিয়ে করেন দিন, না। আরেকদিন আলাপ ভাই, করবো। উনাকে কি দিল্লিতে কি পাঠান, চেটেছে ভাই। জিজ্ঞেস করেন। উনারা বাংলাদেশে থাকে, কি কি চেটেছে জিজ্ঞেস করেন না। পাকিস্তান তো ভাই, তাদের। দিল্লিতে পাঠান, ভাই। তারা তো বাংলা স্থান ভাই, বানাতে চায়। দিল্লিতে পাঠান। আচ্ছা, বুঝেন না, বাংলা স্থান, ভাই, উনি পেয়ারের উত্তেজিত হয়ে বাংলা গেছেন। স্থান। ঠিক আছে, মুরব্বি মানুষ, পেয়ারের দিল্লিতে বাংলা পাঠান, স্থান। ভাই। আপু, আমরা থেমে যাই, আমার ভাই, অনুষ্ঠান শেষ। থামান, সাইফ, থামান, ধন্যবাদ, পেয়ারের সাইফ, বাংলা ধন্যবাদ। স্থান। আপনি তো ভাই, ভালো আলোচনা। চালায় যাচ্ছেন। দর্শক, দিল্লিতে পাঠান। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই